আজ থেকে ৩ বছর আগে আমি এক সময় আমার এক বন্ধুর সাথে জিন ছাড়ানো, জিন দূর করার জন্য কাজ করতাম। বন্ধু করতো, আমি তার সহকারী হিসাবে। ও হাফেজ ছিল না, কোরআনের আয়াত ভালো জানতো না, তো আমাকে মাঝে মধ্যে নিয়ে যেত ওর সাথে। আরেকটা বিষয় ছিল, আমাকে কোথাও নিলে ওর সাহস বেশি পাই, তো বলতো যে আপনি গেলে কেমন যেন যে সমস্ত লোকগুলোর মধ্যে জিন আছে ওরা একটু দুর্বল হয়ে যায়, ওরা বেশি বাড়াবাড়ি করতে পারে না। তো আমরা দুইজন, ও যেত আমি তার সাথে যেতাম। তো এরকম আমার আম্মা বললো যে বাবা তুমি যাইও না, কারণ এটা সবাই জানে যে কেউ যদি জিন ছাড়ানোর কাজ করে, জিন তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। আচ্ছা, হয়তো তাকে ক্ষতি করে অথবা তার ফ্যামিলির লোকদেরকে ক্ষতি করে। তো আমি বলতাম যে মা, আমি এমন জায়গায় যাই যেখানে আমার বন্ধু একটা ভালো কাজের জন্য যাচ্ছে, অর্থাৎ তার ব্যক্তি স্বার্থের জন্য যাচ্ছে না, লোকটাকে উপকার করতে যাচ্ছে। তো আমি ওই সব জায়গায় যেতাম। তো আর এটা আমার কাছে একটা রোমাঞ্চকর ছিল, যে অ্যাডভেঞ্চার, জিনের সাথে কথা বলা, জিন কি অঙ্গভঙ্গি করতেছে, তারপর কিভাবে দূর করতে হয়, এইটা আমার মধ্যে, এই জন্য আমি যেতাম। তো আম্মাকে বলতাম যে মা তুমি দোয়া করো, কিছু হবে না আমার। তো আমি আবার সবসময় শরীর বন্ধ করে রাখতাম, এখনও করি। তো আমি বন্ধুর সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে এরকম হয়েছে। তো জিন তো আমাকে আলহামদুলিল্লাহ কিছু করতে পারেনি, কিন্তু চেষ্টা করছে। যেমন আমি যখন ফরিদপুর পড়াইতাম 2015-16 সালে, ফরিদপুরে এক মাদ্রাসা শিক্ষক ছিলাম। তো আমি তো শরীর বন্ধ করে শুইতাম, তো আমার বিছানা এসে নাড়াইতো। ভূমিকম্প হইলে যেমন নড়ে, এর চেয়েও বেশি প্রায় রাত্রেই আমার বিছানা নড়তে থাকতো। আমার সাথে যদি কেউ কখনো শুইতো, সে তো লাফ দিয়ে উঠতো, হয় কি হইতেছে। তো বিছানা কাঁপতে থাকতো। তারপরে আমার উপরে কোনো জিনিস, একটা উপর থেকে আমার গায়ে কোনো একটা জিনিস ফেলতেছে, আমি যে রুমে ঘুমাইতেছি ওই রুমের টিনের চালের মধ্যে এরকম ইট আসতেছে, কিন্তু আমরা গিয়ে দেখি কোনো ইট নাই, কিন্তু ইট পড়তেছে, এরকম শব্দ আসতেছে। তো এরকম হইতো। সবচেয়ে যেটা মজার বিষয় ছিল, আমার মতো, ঠিক সেম আমার মতো হইয়া মানুষকে বিভিন্ন কাজে বা মানুষের সাথে দেখা দিত। এরকম হয়েছে যে আমি একদিন রাত্রে 11:30 বাজে, মাদ্রাসার যে হিসাব ছিল ওই সব শেষ করার পরে, লেখালেখি করার পরে 11:30 বাজে শুইছি। মাত্র শুয়েছি, শোয়ার পরে একটু মোবাইল দেখতেছি। তো এই মুহূর্তে আমার একটা ছোট ভাই ছিল, সে নিচে শুইছে, আমি খাটে শুইছি, আর আমার ছোট ভাই ওখানে পড়তো, সে নিচে শুইছে। তার বয়স ছিল 18-19 বছর। তো আমি শুইছি আর সে ঘুমাইছে আরও 1-1.5 ঘন্টা আগে। আরও ছাত্ররা ঘুমাইছে, কেউ পড়তেছিল। তো হঠাৎ করে সে লাফ দিয়ে উঠছে, হ্যাঁ কী হলো। তো আমি শুয়ে মোবাইল টিপতেছিলাম, আমি বললাম কী হইলো। পরে লাইট জ্বালাইতে বললাম, ছাত্ররা লাইট জ্বালাইলো। তো বললাম কী হইলো, বলে আপনার পাঞ্জাবি কোথায়, আপনি গেঞ্জি কখন পাঞ্জাবি খুললেন, আপনি শুধু গেঞ্জি পরা। আমি বললাম আমি তো সেই কখন পাঞ্জাবি খুইলা শুয়ে মোবাইল টিপতেছি। সে বললো এই মাত্রই তো আপনি আমার ডাক দিলেন, চল বাহিরে যাই। তো তাকে ডাইকা উঠানো হলো। তো পরবর্তীতে আমি বললাম যে না, তুমি ভুলে হয়তো স্বপ্ন কিছু দেখছো। আচ্ছা। তো আমি আবার ওখানে যখন ছিলাম ফরিদপুরে, তখন মাদ্রাসা থেকে একটু দূরে টয়লেট ছিল, অর্থাৎ গ্রাম দেশে যেটা হয় যে টয়লেটগুলো বাহিরে হয়, বিল্ডিং আছে কিন্তু বিল্ডিংয়ের বাহিরে। তো আমি ছাত্রদেরকে নিয়ে যেতাম, রাত্রেবেলা গেলে একজন ছাত্র, বড় একজন বা দুইজন ছাত্রকে নিয়ে যেতাম। তো এমনও হয়েছে, আমার বিভিন্ন ছাত্র আমাকে সকালবেলা বলতো যে আপনি আমাকে টয়লেটের সামনে দাঁড় করে রেখে আপনি চলে আসলেন, কখন? কালকে রাত্রে 2টা বাজে। তো আমি তো বললাম যে না, গতকালকে রাত্রে তো আমি 2টা বাজে উঠিই নাই। এরকম হয়েছে যে আমার ছাত্রদেরকে বলছে চলো, ডাক দিছে, এই উঠ। তো উঠছে, জি হুজুর বলেন। তো বললো যে চলো টয়লেটে যাবো। তো সে ভাবছে অথচ আমি খাটে ঘুমাইতেছি, সে ওর দিকে তাকাইও নাই, মশারি টাঙানো, কে আছে না আছে এটা দেখতেছে না, পর্দা দেওয়া ছিল। তো সে দেখতো, বিভিন্ন ছাত্র আমাকে অভিযোগ করছে যে আপনার মতো হইয়া আমাদেরকে ডাক দিয়া নিয়ে গেছে, তো টয়লেটে ঢুকছে, আমরা বাইরে দাঁড়ায় আছি, কিন্তু 20 মিনিট 30 মিনিট হয়ে গেল, আপনি যখন বের হন না তখন আমরা ডাকতে থাকি, তো আপনি কোনো সাড়া দেন না। তো আমরা বাথরুমের টয়লেটের দরজা ধরে দেখি যে দরজা খোলা। তো আমরা তখন ভাবি যে আমাদের হুজুর কখন গেল এদিক দিয়ে। তো আমি বললাম যে না বাবা, আমরা তো যেদিন তোমাদেরকে ডাকি, আমি তো গতকালকে ডাকি নাই, বা যেদিনই অভিযোগ দিত আমি বলতাম যে আমি তো গতকালকে বাহিরই হইনি, আমি বিছানা থেকেই নামি নাই। তো ছাত্ররা তখন ভয় পেয়ে যেত। এমনও হয়েছে, ছাত্র যারা ছিল, ছেলে মানুষ, তারা তো একটু দুষ্টামি করবেই। রাতের বেলা হয়তো তাদের মনে চাইছে যে আমরা এখন 12টা বাজে, আমরা একটু রাস্তায় ঘুরে আসি, বা গ্রাম দেশের ছেলে ছিল, ওরা মানুষের গাছ থেকে এটা ওইটা ধরতো। তো বের হবে এই সময় দেখতো যে আমি ওই মাদ্রাসার পাশে একটা জঙ্গল ছিল, সেখানে আমি হাঁটতেছি আর মোবাইলে কথা বলতেছি। অথচ আমি কখনো মাগরিবের পরে ওখানে একা একা কখনোই যাইনি, রাস্তাতেই যাইনি, কিন্তু তারা দেখতো যে রাস্তার পাশ দিয়ে অথবা জঙ্গলের ভিতর আমি মোবাইলে কথা বলতেছি। তো এগুলো দেখা তো আমি তখন সব ছাত্রদেরকে বলে দিলাম যে দেখো,
যদি কখনো এমন হয় যে আমি ডাক দিতেছি রাতের বেলা বা আমাকে দেখছো, তো ভুলেও আমার সাথে কথা বলতে আসবে না যদি রাস্তায় বা জঙ্গলে দেখো। আর যদি এরকম হয় যে আমি রাত্রে ডাক দিতেছি চলো বাহিরে যাই, তো এই অবস্থায় যদি 3বারের বেশি ডাক দেই, 1বার 2বার, তুমি যদি একবারও ঘুম ভেঙে যায় তুমি উঠবা না। 3বারের বেশি যদি হয় তখন তুমি আমার সাথে যাবা। কিন্তু একবার ডাক দিলাম, তুমি ঘুমে থেকে উঠা গেলা, অথবা মাত্র শুয়েছো এই মুহূর্তে ডাক দিছি, একবার ডাক দিলে কখনোই উঠবা না রাতের বেলা। দিনের বেলা হইলে সমস্যা নেই, কিন্তু রাতের বেলা কম পক্ষে যেন 3বার হয়। 3বারের পরে যদি আমি ডাকি তাহলে যাবা। তো যাক, এরপরে ছাত্ররা অনেক সময় 3বারের বেশি না হইলে, এমনকি আমি স্বয়ং ডাক দিলেও 3বার যদি না হয় তাহলে উঠতো না। আমি দেখতাম জায়গা আছে, কিন্তু আমি শিখাই দেওয়ার পরে ওরা এই শিক্ষাটা গ্রহণ করলো। তো যাই হোক, তো বিভিন্ন সময় আমার রূপ নিয়ে চলাফেরা করতো। তো এই সেই দিন, আজ থেকে মাত্র 4 দিন আগে, আমার বড় ভাই, আমি তখন নন্দীপাড়া আমার ইয়েতে আছে, আমি যে বাসায় থাকি, তো আমাদের বাসাবো, সেখান থেকে আম্মা ফোন দিছে যে কি ব্যাপার, তুমি এইমাত্র বাসার সামনে রিক্সা দিয়ে গেলা, তোমার ভাইয়ের দিকে তাকায় হাসলা, তো তুমি বাসায় আসলা না? কারণ আমি বললাম যে না, আমি তো আজকে বাসায় আসিনি, আজকে আমি আমার যে নন্দীপাড়া বাসা আছে ওখানেই আসি। তো আম্মা বললো এইমাত্র তোমার ভাই তোমাকে দেখছে, এলাকাতেই আসিনি। আমি যদি এলাকায় বাসাবো আসতাম, আমি 1 মিনিটের জন্য হইলেও বাসায় ঢুকতাম। তার আগের দিন, ঠিক তার আগের দিন, অর্থাৎ খুব সম্ভব রবিবার দিন, আমার এক বন্ধু কক্সবাজার থেকে ফোন দিছে। কক্সবাজার থেকে ফোন দিয়ে বলতেছে, ভাই অনেক দিন পর আপনাকে মনে পড়লো, সেই 14 সালে আমরা একসাথে পড়াশোনা করছি। তো আমি বললাম হঠাৎ কেন মনে পড়লো? বললো টিভিতে দেখলাম আপনাকে লাইভ দেখাইতেছে, আপনি সাংবাদিকদের সাথে কথা বলতেছেন যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি নড়বো না। আমি বললাম যে আমি তো বিগত আমার জন্মের পর থেকে কখনো সাংবাদিকদের সাথে লাইভ কথা বলছি কিনা আমি জানি না। তারও কয়েক মাস আগে, অর্থাৎ এখন ডিসেম্বর মাস চলতেছে, হয়তো জুলাই বা আগস্টের দিকে আমার বিভিন্ন আত্মীয় আমাকে ফোন দিছে যে তোমাকে তো টিভিতে দেখতেছি, তুমি লাইভ কথা বলছো একটু আগে সাংবাদিকদের সাথে। তো আমি বললাম যে আমি তো ওই এলাকাতেই যাই না যে এলাকার মধ্যে ঘটনাটা ঘটছে। তো এরকম হইতেছে যে এখনও পর্যন্ত আমার রূপ নিয়ে বিভিন্ন মানুষের সাথে দেখা করে বা বিভিন্ন মানুষকে ডাক দিয়ে নিয়ে যায়। তো আমার এটা অবশ্যই একটা জিনিস, ভাগ্য ভালো, আমার আজ পর্যন্ত আমার রূপ নিয়ে কাউকে ক্ষতি করে নেই, অথবা কারো থেকে টাকা ঋণ নেয় নাই যে পরবর্তীতে আমাকে শোধ করতে হইতো। এটা আমি বাইচা গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ভয়ের বিষয় হলো, এখনও আমার আম্মা বলে যে এটা তো সবচেয়ে ভয়ের বিষয়, যে তোমার রূপ নিয়ে যদি কাউকে কোনো ক্ষতি করে অথবা কারো থেকে বড় অঙ্কের টাকা লেনদেন করে, তাহলে তোমার উপরে আসবে। তো আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কিন্তু ওই জিনগুলা আমাকে তো কিছু করতে পারে নাই, আমার খাট নাড়াইতো, আমার উপরে বিভিন্ন জিনিস ফেলাইতো, কিন্তু আমি ব্যথা পাইতাম না। পড়তো ঠিকই, বিশাল বড়, একদিন আমি ঘুমাইতেছি, আমার উপরে একটা অনেক বড় বস্তা ফেলাই দিছে, কিন্তু আমার কাছে মনে হইলো যেন আমার উপরে একটা কাপড় পড়ছে। কিন্তু জিন যেটা করছে, সে আমার গায়ের উপর ওই জিনিসটা এমন জায়গা থেকে ফেলেছে যেখান থেকে কখনো পড়া সম্ভব না। তো আমি বসে বসে হাসলাম যে শুয়ে আসি, রাত্রে 2টা-3টার দিকে আমার পেটে তোমার ফেললা ঠিকই, কিন্তু আমি তো কিছু ক্ষতি হয় নাই, তোমার ইচ্ছাও পূরণ হয়েছে, আমি যে আমার শরীরকে বন্ধ করে রাখি, প্রোটেক্ট, এটা আমারটাও লাভ হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এটা চলতেছে। তো একদিন হয়েছে যেটা ক্ষতি হয়েছে ঘরে, সেটা হচ্ছে আমাদের বাসায় তখন আমরা নিচতলায় থাকতাম, হঠাৎ একটা বড় পাথরের টুকরা জানালা দিয়ে এত জোরে মারছে, জানালা গ্লাস ভাঙা, তারপরে গ্রিলের মধ্যে আঘাত করছে পাথরটা। তারপরে ওই গিয়ে আমাদের বাসার যে টয়লেট ছিল আম্মার রুমের, সেই রুমের দরজার মধ্যে লাগে, দরজা পর্যন্ত খুইলা গেছে, আটকানো ছিল, কিন্তু এত জোরালো পাথর মারছে যে যে জানালার গ্লাস ভাঙা গ্রিলে বাড়ি খেয়েছে, ওখান থেকে দরজায় গিয়ে দরজা পর্যন্ত খুইলা গেছে। তো আম্মা বললো যে দেখো, তোমার জন্য তো আমাদেরকে অ্যাটাকগুলো করতেছে, তোমাকে নিষেধ করছিলাম যে জিন ছাড়াইতে বা জিনের পিছনে লাগতে যাও না। তো আমি বললাম যে দেখো, আমি তো আজ পর্যন্ত কোনো জিনকে সরাসরি অ্যাকশন করি নাই, কিন্তু আমার বন্ধু করছে, আমি ওর সাথে হয়তো বিভিন্ন সুরাপয়টা ফু দিয়ে দিছি। তো এইটা আজও চলতেছে। এই সর্বশেষ গত 4 দিন আগে আমার ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটলো। ভাই আমাকে দেখা রাস্তার মধ্যে দেখছে, হাসিও দিলাম, কিন্তু ভাই বললো যে ও আমার রিক্সাতে যাচ্ছে, আমার সাথে কথাও বলে নাই। অথচ আমি সেদিন নন্দীপাড়া ছিলাম, ওই দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি নন্দীপাড়াতে ছিলাম। কিন্তু ভাই বলতেছে আমাদের বাসার দরজার সামনে, অর্থাৎ নিচে যে বড় গেট, এখানে রিক্সার মধ্যে আমি ছিলাম, ভাইকে দেখে রিক্সাওয়ালা রিক্সা চালানো শুরু করছে। কিন্তু এইটা আর কি মজার বিষয়, যে আমি জিন ছাড়ানোর কারণে আজও পর্যন্ত আমার রূপ নিয়ে সেম আমার মতো হইয়া কখনো টিভি সাংবাদিকদের সামনে আসতেছে, কখনো আমার ছাত্রদের সামনে, কখনো আমার আত্মীয়দের সামনে।